এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু। ভারত থেকে সেনাপ্রধানের কাছে চিঠি, যে কোনো সময় দেশে ঢুকবে শেখ হাসিনা। ভারতের শেখ হাসিনাকে আর আশ্রয় দিবে না, হঠাৎ এমন ঘোষণা দিল ভারতের হাইকমান্ড। সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন, প্রতিবাদ, প্রতিলিপি, সরকারের কাছে বিশেষ বার্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের, ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি, নানান ধরনের বলতে গেলে ওনাকে আমরা স্ট্রেট অ্যাওয়ে হাসিনার লোক বলে ফেলতে পারি। তো একজন হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় এখন যদি ডক্টর ইউনূস 5 বছর থাকে তো আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক। যদি শেখ হাসিনা ফিরে না আসে, উনি এই দেশে যেই গণহত্যা চালাইছে, এই গণহত্যার বিচার কিভাবে হবে? হুজুর বর্তমানে কেমন আছেন? শেখ হাসিনা আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? কারণ যেহেতু বলছেন হুজুর, দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া বছরের সব থেকে গরম এবং সব থেকে ভয়ানক কিছু সংবাদ আপনারা শুনতে চলেছেন। দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া রীতিমতো শুরু। ভারতের নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে যেটা শুরু হয়েছে সেটা কিন্তু আসলেই ভয়ঙ্কর। আপনারা জানেন কিনা জানি না, শেখ হাসিনা সেনাপ্রধানের কাছে ভারত থেকে একটা লিগাল নোটিশ পাঠানো হয়েছে যে তোমাদের প্রধানমন্ত্রীকে তোমরা ফিরিয়ে নাও। হয়তোবা তোমরা প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে নিবা, নয়তো তাকে আসামি হিসেবে ফিরিয়ে নিবা। আবার ভারত থেকে বাংলাদেশে পাঠানোর যেই প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। আমি আর কথা বাড়াবো না, চলুন বিস্তারিতভাবে দেখে আসি। হয়তোবা আওয়ামী লীগের জন্য সুখবর, নয়তোবা দুঃখের খবর। কি হতে যাচ্ছে আসলে, সেনাপ্রধান সেই চিঠি পেয়ে কী বলেছে সেটাই আমরা দেখব। তো কবে শেখ হাসিনা আসতেছে হয়তোবা জানতে পারবেন আজকে। তো কথা নয়, চলুন আকর্ষণীয় ভিডিও আকর্ষণ সহকারে দেখতে থাকি। তার আগে চলুন লাইক দিয়ে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। আসলে শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে আনা উচিত, আসামি হিসেবে নাকি প্রধানমন্ত্রী হিসেবে, অবশ্যই জানাবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক। প্রায় গুনে গুনে 8 মাস হয়েছে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, এমনটাই সারা পৃথিবীর মানুষ ভাবছে। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন তৈরি, তিনি আদৌ কি ভারতে আসেন কিনা। যাই হোক, তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন, প্রতিবাদ, প্রতিলিপি, সরকারের কাছে বিশেষ বার্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের, ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি, নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে। এই সকল কিছুর মধ্যে জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন, তাদের সবার জীবনের শেষ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মোটামুটি ফাঁসি দিয়ে দেওয়া। এখন এই যে চাওয়া, এই চাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু পূরণ হবার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কতটুকু বা ক্যাপাবল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, আর ভারতের যে দুর্ভেদ্য খাঁচা, সেই খাঁচা থেকে এই সরকারের সাথে যে সম্পর্ক, আপনার কাছে কি মনে হয় যে মোদীর সরকার কি আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে? তাহলে এই যে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ট্রাইব্যুনালের বা বিভিন্ন ধরনের আমাদের সরকারি কর্তারা যারা আছেন, তাদের বক্তব্যগুলোতে জাতি হিসেবে কতটুকু আশান্বিত হওয়ার বিষয় আছে। আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও, তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ এখন যে ঝটিকা মিছিল দিচ্ছে, একযুগে যদি কখনো রাজপথে নেমে যায়, তাহলে সেই পরিস্থিতিকেও সরকার কতটুকু সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে? নানান প্রশ্ন আছে যে আসলে কোনটা সম্ভব। তবে গতকালকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের যিনি আমাদের কমিশনার আছেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। কথাগুলো শুনতে মনে হয় যে একদম এটা চাইরো আর মামার বাড়ির আবদার, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি। আমাদের এই দুর্নীতি দমন কমিশনের যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসও এই মুহূর্তে বাস্তবতার নিরিখে যদি আমরা কথা বলি, তিনিও আবদার করে ফিরে আনতে পারবেন না। এটা হচ্ছে ভাই, শুনতে যেমন লাগুক, এটাই হচ্ছে বাস্তবতা। যদি এরকম ফিরে আনা যেত জনাব তারেক রহমান রে আর মেজর ডালিম রে, শেখ হাসিনা কবে ফিরে আয় না এদেশে বিচার টিচার করে ফেলতো। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, গতকালকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এই উৎসাহজনক কথা বলেছেন। তিনি বলছেন, আমরা কাজ শুরু করেছি, তাকে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। আসলে কি সত্যি দুদকের এই সক্ষমতা আছে দুদকের চিঠিতে শেখ হাসিনা ফেরত দিয়ে দিবে? আমার তো মনে হয় না। কেন মনে হয় না? কারণ বাস্তবতাটা ভিন্ন। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলছেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে, সেখান থেকে বাংলাদেশের এম্বাসিতে যাবে। সেই কাজ আমরা এখন শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। তো কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলতে পারছেন না। কেন? হয়তো জানেন না, অথবা বিষয়টা খুবই কনফিডেন্সিয়াল, দুইটার একটা হবে। তো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে, তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। এই যে কথাগুলোর মধ্যে আমার তালগুল লাগে। তিনি বলছেন, তাকে বিদেশি নাগরিক হিসাবে বিবেচনা করছি না, মামলা যখন হয়ে গেল
তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এখন টিউলিপ সিদ্দিকের বাড়ির মধ্যে কি কেউ থাকে? দুদক যে চিঠি পাঠালেও বলল না বাড়িতে পাঠাইছে, উনি থাকে ভাই যুক্তরাজ্যে, সেখানে তার বাড়িঘর বর্তমান অবস্থান। বাংলাদেশে তিনি তো পার্মানেন্ট স্যাডেল ছিলেন না, তাহলে ওনার বাড়ির মধ্যে যে চিঠি পাঠানো হচ্ছে, এই চিঠি টিউলিপ কি আদৌ পাবে? এগুলো আমার কাছে মনে হয় যে আইনের কিছু সংস্কার আরো দরকার। শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছে কিনা জানতে চাইলে ফরিদ সাহেব বলছেন, রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নাই, এটি এখনো কমিশনে আলোচিত হয়নি। এটি আরেকটা হাস্যকর বক্তব্য। আসলে পাবলিক সেন্সটা যেটা, যে জনগণের একটা একাংশ, আমি বললাম না, যারা চায় শেখ হাসিনার ফাঁসি অথবা তার দৃষ্টান্তমূলক সাজা হোক, আর বিভিন্ন যারা আছে আওয়ামী বিরোধী শক্তি বা দেশের জনগণের একাংশ যারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড না, তো এই মুহূর্তে ভাইবটা হচ্ছে কি শেখ হাসিনাকে নিয়ে কথা বললেই একটা কি বলা হচ্ছে, জনগণের কাছে পজিটিভ ফেস ক্রিয়েট করা যায়। তো সেখান থেকে আমাদের দুদকের এই কমিশনার যিনি আছেন, তিনি যতগুলো কথা বললেন, তিনি রেড অ্যালার্ট কি জানেন না বা কিভাবে করতে হয় জানেন না, চিঠি দিচ্ছেন টিউলিপের বাড়িতে। তো শেখ হাসিনা কি এইভাবে আজন্ম উনি জীবিত থাকাকালীন ওনারে ফেরত আনা যাবে, বা টিউলিপ সিদ্দিকে কি আনা যাবে আর যুক্তরাজ্য দিয়ে দিবে তিনি ওই দেশের সিটিজেন? এগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, যে ধরেন ওই যে থাকে না, যে পাবলিক যা শুনতে চায় সরকার বিভিন্ন জায়গা থেকে ওই ধরনের কথাবার্তাগুলো বইলা পাবলিক একটু এনার্জি দিয়ে রাখে যে তোমরা টেনশন করো না। আদৌ শেখ হাসিনা বাংলাদেশে আসলে যে পরিস্থিতি হবে, নিজে নিজে আসলেও সেটি তো সামাল দিতে পারবে না। বাংলাদেশে কি ঘটবে সেটা মানুষ ভালো করে বোঝে। আর এখন যে বক্তব্যগুলো, এগুলো হচ্ছে বলার জন্য বলা ছাড়া আর কিছুই মনে হয়নি। তারপরে দেখা ভাই বলি, মন্ত্রিসভায় একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের গতকালই জানিয়েছেন আমাদেরকে। কথা সেটা না, কথা হচ্ছে যাকে এখানে নিয়োগ করা হলো, এই সরকারের আমলে এমন লোক নিয়োগ পাচ্ছে। সোজা কথায় বলতে গেলে ওনাকে আমরা স্ট্রেট অ্যাওয়ে হাসিনার লোক বলে ফেলতে পারি। তো একজন হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়োগ করা হচ্ছে। শুধু সেটা না, এই সরকারের অংশ করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে মারাত্মক রকম এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যে সরকারটা এখন ক্ষমতায়, তারা শেখ হাসিনার লোককে, আবারও বলছি, মন্ত্রিসভায় নিচ্ছে। জুলকারনাইন সায়ের যেটা গতকাল লিখেছিলেন, আমি একটু ওই জায়গা থেকে পড়ি। 1 দশকের বেশি সময় প্রভাবশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুরস্কার হিসাবে 2023 অক্টোবর থেকে 24 সালের মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন। খুবই জরুরি ব্যাপার, একজন মানুষকে এক্সটেনশন দিয়েছিল শেখ হাসিনা, মানে উনি কত অনুগত ছিলেন শেখ হাসিনার, এক্সটেনশন পেয়েছেন উনি। সুইজারল্যান্ডের বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘ অফিস সমূহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। এছাড়াও মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তারপরে এখানে বেশ কিছু ছবি তিনি যুক্ত করেছেন। উনি বিদেশে আওয়ামী লীগের প্রোগ্রামে পর্যন্ত অ্যাটেন্ড করেছেন। এখন কেউ কেউ বলতে পারে যে তিনি যে দায়িত্বে ছিলেন তার উপরে অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন। শেখ হাসিনা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, জেনেভায় যখন মানবাধিকার লঙ্ঘন বিষয়ক শুনানি হয়েছে বাংলাদেশে, সেখানে তিনি তার দায়িত্বের অংশ হিসেবে সরকারকে ডিফেন্ড করবেন, এটাই স্বাভাবিক বলতে পারেন কেউ। পাল্টা কথা হচ্ছে এই কাজটা করার জন্য শেখ হাসিনা আসলে কাকে সিলেক্ট করবেন, আমরা এভাবে যদি দেখি, যেখানে যেখানে তিনি প্রবলেম ফেস করবেন, শেখ হাসিনা তার কোন ধরনের লোককে ওখানে বসাবেন। শুধু এফিসিয়েন্ট হলে হবে না, তিনি কতটা এফিসিয়েন্ট আমি জানি না, তিনি আসলে খুঁজে বের করবেন একেবারে অনুগত, আর তথ্য ভাষায় যদি বলেও ফেলি, 5টা লোক যিনি বিশ্বাসভঙ্গ করবেন না, যার ক্যাপেবিলিটি যতটুকুই থাকুক তিনি তার সর্বস্ব বা সর্বোচ্চ তো দেবেনই, পারলে তার চেয়ে কিছুটা বেশি যাবেন। তিনি এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করবেন শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য, সরকারকে ডিফেন্ড করার জন্য। এই জায়গাগুলো তো সেই রকম মানুষকেই নিয়োগ করার কথা, এটা তো সহজ অঙ্ক বলে। আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, 5 আগস্টের পর থেকে, এবং আজ পর্যন্ত সেটার কোনো সুরাহা হয় নাই। এবং এই সরকার কোনো একটা কারণটা আমরা ধারণা করতে পারি, সেটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু বলেছিলাম যে একেবারে প্রিভিলেজড লোকজন, সচক বন্ধ করে কতগুলো প্রিভিলেজড লোক খুঁজে পাওয়া যায়। যেমন সচিবরা, শেখ হাসিনার সময় একজন সচিবও, শেষ কয়েক বছরে একজন সচিবও আসলে খুঁজে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না, যিনি জাস্ট শেখ হাসিনা চরম অনুগত, এই যোগ্যতা ছাড়া তিনি সচিবের দায়িত্ব পেয়েছেন। তাহলে প্রত্যেকে আসলে শেখ হাসিনার কোলাবোরেটর ছিল। খুব শুরুতেই উচিত ছিল সচিব, শুধু সচিব না, ইভেন অতিরিক্ত সচিবদের মধ্যে স্ক্রুটিনি করা দরকার ছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার কথা হয়নি। এবং এখনো প্রশাসন চালাচ্ছে মূলত শেখ হাসিনার সচিবরা, এবং অনেকেই ইভেন মোর গুরুত্বপূর্ণ, মোর ইম্পর্টেন্ট পদে গেছেন। শোনা যায় যদি জুনিয়রদের থেকে পদোন্নতি দিয়ে নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে অনেকেই হবে যারা এই সরকারের পেছনে থাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি বা এখন এনসিপি আছে, তাদের অনেকের কথা শুনবেন না। রাদার আওয়ামী লীগের লোকজন যদি হয়, তারা যেহেতু একটা বড় অপরাধ করে গেছেন দীর্ঘদিন ধরে, তাই তাদেরকে রাখলে তাদেরকে দিয়ে যে কোনো কিছু করানো যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই উপদেষ্টা পরিষদে কেন আওয়ামী লীগের এই রকমের একটা বেনিফিশিয়ারি আনতে হলো?
কেন আনতে হলো এই প্রশ্ন আমরা করতে পারি। আমাদের স্মরণ আছে নিশ্চয়ই এই উপদেষ্টা পরিষদে যখন বিভিন্ন উপদেষ্টা যুক্ত হচ্ছিলেন নতুন করে, মানে একজন উপদেষ্টা ডেইলি স্টারের একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, এটাও তার বিরাট অযোগ্যতা হয়ে প্রচণ্ড শোরগোল করা হয়েছিল। একজন উপদেষ্টার শেখ হাসিনার সময়ে চুপ থাকা, তার স্ত্রীর মুজিবের সিনেমায় অভিনয় করা, তার বায়োপিকে, এগুলো বড় বড় অযোগ্যতা হিসেবে আমাদের সামনে এসেছিল। এবং আমি বিশেষ করে পরে যে কথাটা যেটার কথা বললাম, এটা তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে এগুলো কগনিজেন্সে আসতে পারতো, এগুলো আসলে খুব উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না, কারণ এই সরকারটার ধরন ভিন্ন। শুধু তাই না, মাঠে স্টুডেন্টদের সাথে থেকে জীবনের ঝুঁকি নেওয়া একজন উপদেষ্টা, তিনি একটা বিশেষ পত্রিকায় লেখেন, তাই তার অযোগ্যতা হয়ে গেছে। এইভাবে আমরা স্ক্রুটিনাইজ করার চেষ্টা করেছি, সরিয়ে রাখি সবকিছু, কিন্তু শেখ হাসিনার সময় এইভাবে শেখ হাসিনাকে সার্ভ করা একজন মানুষ, এবং অত্যন্ত বাজে জায়গাগুলোতে সার্ভ করে, এটা হলো সবচেয়ে জরুরি। যে শেখ হাসিনা মানবতা বিরোধী যে অপরাধ সেগুলোকে ডিফেন্ড করেছেন যে মানুষটা, সেই মানুষটাকে এখন ক্যাবিনেটে যুক্ত করা হচ্ছে। সরকারের কাছে জবাব চেয়ে লাভ নেই। আমি শেখ হাসিনার সময় ওইভাবে কথা বলতাম, আমি সরি আজকে ওইভাবে কথা এখন যদি ডক্টর ইউনূস 5 বছর থাকে তো আলহামদুলিল্লাহ, আমরাও চাই শেখ হাসিনা ফিরে আসুক। যদি শেখ হাসিনা ফিরে না আসে, উনি এই দেশে যেই গণহত্যা চালাইছে, এই গণহত্যার বিচার কিভাবে হবে? হুজুর বর্তমানে কেমন আছেন? শেখ হাসিনা আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? কারণ যেহেতু বলছেন হুজুর, আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, তো সেক্ষেত্রে আমরা শেখ হাসিনার আমলে একটু সমস্যার মধ্যে ছিলাম, এটা আপনারাও জানেন। আমাদের চলাফেরা বা রাস্তাঘাটে আমরা যখন মুভ করতাম আমাদের সমস্যা হইতো, আমাদেরকে পুলিশ সন্দেহের দৃষ্টিতে দেখতো, অনেক সময় আমাদেরকে অ্যারেস্ট করারও চেষ্টা করতো। তো যাই হোক, আপনার ওই সময়টার থেকে এখন বর্তমান সময়টা আমরা রিল্যাক্স ফিল করি এবং আমরা খুব সুন্দরভাবে চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো আগের চাইতে আমাদের কাছে এখনই ভালো মনে হয়, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়গুলোই আগের চাইতে ভালো আলহামদুলিল্লাহ। এখন ডক্টর ইউনূস যে ক্ষমতায় আছে, আপনার কি ভালো লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে দেশের অনেক অগ্রগতি হয়েছে এবং সামনের দিকে আরো হবে ইনশাল্লাহ। আমরা যে বিষয়গুলো দেখছি ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে, এবং আপনার রেমিটেন্সের ক্ষেত্রে হোক বা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সর্বোপরি আগের চাইতে ভালো আলহামদুলিল্লাহ। এবং আমরা চাই ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতায় থাকুক। কয়দিনই তুমি চাচ্ছ না? এখন যদি ডক্টর ইউনূস 5 বছর থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি 5 বছর নাও থাকতে পারে, এর আগে নির্বাচন দেয়, তবে নির্বাচনের আগে আমরা সুন্দর একটা সংস্কার চাই, যে সংস্কারের মাধ্যমে দেশটা আরো সুন্দরভাবে চলতে পারে, এরকম একটা অবস্থানে রেখেই উনি নির্বাচন দেবেন আশা রাখি। তো বিএনপি যে নির্বাচন চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছেন? রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন চাইতে পারে, এটাই স্বাভাবিক। ওনারা নির্বাচন চাচ্ছে, জামাতও নির্বাচন কথা বলেছে, তো সেক্ষেত্রে নির্বাচনটা আমিও চাই, কিন্তু এমন একটা অবস্থানে দেশটাকে নিয়ে গিয়ে নির্বাচনটা দেবে যে পরবর্তী সময় যেন এই দেশে নতুন কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয়, দেশটাকে সংস্কার করে সুন্দর একটা জায়গায় নিয়ে এরপরেই নির্বাচনটা দেয়া, এবং নির্বাচনটা যাতে একমুখী না হয়ে যায়, কেউ এখানে প্রভাব বিস্তার করে আবার ক্ষমতার লোভে দেশটাকে অরাজকতার দিকে না নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এ ব্যাপারে পূর্ণাঙ্গ সংস্কার আমরা চাই, যে পূর্ণাঙ্গ সংস্কার হোক এবং দেশ সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা বারবার ভারতের কল রেখেছে, বলে যে দেশে আবার ফিরে আসবে, আপনার কাছে কি মনে হয় ফিরে আসলে দেশের মানুষ তাকে গ্রহণ করবে? দেশের মানুষ হয়তো গ্রহণ করবে না, আমরাও চাই শেখ হাসিনা ফিরে আসুক। যদি শেখ হাসিনা ফিরে না আসে, উনি এই দেশে যেই গণহত্যা চালাইছে, এই গণহত্যার বিচার কিভাবে হবে? অবশ্যই ওনাকে দেশে আসতে হবে, এবং দেশের মানুষের এটাকার আকাঙ্ক্ষা, আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের যেই গণহত্যা আমরা দেখেছি। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের, যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার সাথে সাথে ধন্যবাদ জানাই আপনাকে এতক্ষণ সময় দিয়ে দেখার কারণে। দর্শক, এখন আপনি কি বলতে চান? শেখ হাসিনাকে যে ভারতের থেকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াটা শুরু, এটা নায়েবের মুখ থেকে অনেক আগেই শুনেছিলাম, তবে এখন যেহেতু সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন কিনা জানি না, টেনে শুনে দেখে আসলে হয়তো বা মিস করতে পারেন অনেক কিছু। তো শেখ হাসিনাকে যদি বাংলাদেশে পাঠায়, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশেরই লোক, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে একদিন আসতেই হবে। তবে সে কিভাবে আসবে আপনারা একটু বলবেন। আসলে প্রধানমন্ত্রী হিসেবে আসার যোগ্য তিনি, নাকি আসামি হিসেবে তিনি আসবেন? দর্শক, এখন আপনাদের পরে ছেড়ে দিলাম, আপনারা একটা কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ যারা লাইক দেন, অবশ্যই লাইক দিয়ে মতামত করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।